নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত গল্প মফস্বল বার্তা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার বিনীত অনুরোধ সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, গল্পে যাওয়া যাক। শুরু করছি আশাপূর্ণা দেবীর মফস্বল বার্তা। রাত্রিরে শুতে এসে খড়ের ভেজানো দরজায় হাত দিয়েই চমকে উঠল নীলা। দরজাটা এখন শুধু ভেজানো নেই, ভেতর থেকে ছিটকিনি বন্ধ। চমকে উঠে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে নীলার। কে? বাড়িতে তো কেউ নেই। ভিতর থেকে ঘর বন্ধ করলো তবে কে? কোনো দুর্বৃত্ত? কি মতলবে নীলার নিভৃত নির্জন শয়ন মন্দিরে ঢুকে পড়ে খিল লাগিয়ে বসে আছে? চিন্তা বাতাসের চেয়ে দ্রুতগামী, সন্দেহ নেই তাতে। নিমেষে মনের মধ্যে সহস্র চিন্তার ঝড় বয়। সন্ধানী চোর? নিশ্চয়ই সন্ধানী চোর। জানে আজ রাত্রে নীলা বাড়িতে একা, তাই নীলার কোনো অসতর্ক মুহূর্তে টুক করে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে এবং একেবারে আশ্রয় নিয়েছে শোবার ঘরে। অবশ্যই শোবার ঘর ছাড়া আর ঘর কই। নীলা এতক্ষণ যেখানে ছিল তাকে রান্নাঘর বলা হয়। সে তো ঘর নয়, বারান্দার কোণ মাত্র। কিন্তু এখন নীলা কি করবে? এত কথা অবশ্যই এক লহমাতেই ভাবা হয়ে গেল। ভাবলো চেঁচামেচি করা ঠিক নয়, তার চাইতে বাড়ি থেকে বেরিয়ে পড়বে। কিন্তু ভাবলে কি হবে? ততক্ষণে অভ্যাসগত প্রেরণা কণ্ঠের পথ ঠেলে পাঠিয়ে দিয়েছে একটা আর্ত প্রশ্ন। কে কে ঘরের মধ্যে? স্বর আর্ত, কিন্তু অস্ফুট। ঘরের মধ্যে অবস্থিত লোকটা কি দরজায় কান পেতে দাঁড়িয়েছিল? তাই অমন অস্ফুট প্রশ্নটাও তার কানে পৌঁছালো। সঙ্গে সঙ্গে ভিতর থেকে ততোধিক মৃদু কণ্ঠে উচ্চারিত হলো, আমি আমি নীলা, আমি 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 কে? কার কণ্ঠ হতে ধ্বনিত হলো এই আমি? নীলা কি জেগে আছে, না শয়তান লোকটা নীলার বিভ্রান্তি ঘটাতে এই সর্বনেশে ফাঁদ পেতেছে? হ্যাঁ, নিশ্চয়ই তাই। কিন্তু তবু নীলা ছুটে চলে যেতে পারল না কেন? ওর পা দুটো যেন কেউ পেরেক দিয়ে পুঁতে রেখেছে ওই দরজার সামনে। দরজাটা নিঃশব্দে খুলে গেল, হাওয়ার সনসনানির মতো। দোহাই নীলা, চেঁচিয়ে ওঠো না, ভেঙে দিও না আমার জীবনের স্বপ্ন। বোধ করি নিজের অজ্ঞাত সারেই ঘরের মধ্যে পা ফেলল নীলা। নিজের অজ্ঞাত সারেই দরজাটা ফের ভেজিয়ে দিল। বাড়িতে কেউ নেই, বাইরের দরজা বন্ধ। তবু এই সাবধানতা কেন কে জানে। তার সাবধানতা মানুষ সহজে ছাড়ে না। নইলে দরজাটা ভেজিয়ে দিয়েও দুটো পাল্লার মাঝখানে 4টে আঙুল আটকানো থাকলো কেন নীলার? এ ভঙ্গি দরকার হলে চট করে খুলে বেরিয়ে পড়বার। লোকটা আরেকবার মিনতি করল। সব কথার আগে মিনতি করছি নীলা, ভুল বুঝে চেঁচামেচি করো না। অনেক দুঃখের সমুদ্র পার হয়ে তোমার কাছে এসে পৌঁছেছি। আলো জ্বালবো আমি। নিঃসংশয় হতে চাও? কিন্তু লাইট জ্বেলো না, দেওয়ালেরও চোখ আছে। আমি আলো জ্বালাচ্ছি। ফস করে জ্বলে উঠল একটা দেশলাই কাঠি। তার থেকে জ্বলল একটা মোমবাতি। আর 11 বছর পরেই নীলা প্রথম প্রশ্ন করল। কুশল প্রশ্ন নয়, দীর্ঘ বিরহকালের কোনো দুরবস্থার প্রশ্নও নয়। প্রশ্ন করল, বাতি সঙ্গে করে নিয়ে এসেছ? হয়তো এটাই স্বাভাবিক। ভিতরে যখন অজস্র কথার ঝড় বইতে থাকে তখনই সব থেকে মূল্যহীন কথাগুলিই মুখে আসে। নীলার আর নিজের মাঝখানে বাতিটা উঁচু করে তুলে ধরল লোকটা।
বিষণ্ণ হাসি হেসে বলল, চিনতে পারছো নাকি স্মৃতি থেকে মুছে ফেলেছ নীলা? বিস্ফারিত দুই চোখ মেলে তাকিয়ে থাকলো নীলা বাতির আলো পড়া বিষণ্ণ সেই মুখটার দিকে। মাথা থেকে খসে পড়ল নরুন পার ধুতির বেষ্টনীটুকু। মাটিতে লুটিয়ে পড়ল তার প্রান্ত ভাগ। সাদা লং ক্লথের ব্লাউজ পরা বুকটা কাঁপতে লাগলো থরথর করে। থরথর করে উঠল সর্বাঙ্গ। 1 মিনিট, 1.5 মিনিট, সহসা ঝাঁপিয়ে পড়ল নীলা তার বুকের উপর। তুমি তুমি সত্যি ফিরে এলে? বাতিটা ছিটকে গড়িয়ে পড়ল মাটিতে। অন্ধকার, কিন্তু ক্ষতি কি? দুটি নরনারী যেন স্পর্শের মধ্যে পরস্পরকে ফিরে পেতে চায়, যেন পরীক্ষা করতে চায় এই মুহূর্তের নিকট সান্নিধ্যে দীর্ঘ 11 বছরের ব্যবধান লুপ্ত করে ফেলা যায় কিনা। কি ভাবছো আমাকে, প্রেতাত্মা? কি বলছো? কিন্তু দোহাই তোমার, একটিবার আলো জ্বালাতে দাও আমায়, শুধু একটিবার। বিশ্বাস করতে দাও, সত্যি তুমি এসেছো। সে ইচ্ছে তো আমারও করছে নীলা, কিন্তু বড় ভয়। জানলাগুলো ভালো করে বন্ধ করে দাও তবে। এতটুকু ফুটো যেন থাকে না, 1 বিন্দু আলোর রেখা বাইরে যায় না যেন। বন্ধ জানলাগুলো একবার টেনে টেনে দেখে সুইচের শব্দ না করে আলো জ্বালায় নীলা। আর আরো একবার আপাদ মস্তক খুঁটিয়ে দেখতে থাকে। কতটা পরিবর্তন হয়েছে বিশ্বজিতে। খাটের উপর এসে বসে বিশ্বজিৎ। অকারণে একবার বিছানার শুভ্র চাদরটার উপর হাত বুলিয়ে নিয়ে বিহবলভাবে প্রশ্ন করে, এখানে শো বুঝি? এও এক অর্থহীন প্রশ্ন। নীলা খাটের পাশটা চেপে দাঁড়িয়ে আছে। স্খলিত আঁচলটা তুলে জড়ো করে নিয়েছে বুকের ওপর। কালো চুলের অরণ্যের মধ্যে পদচিহ্ন রেখার মতো সরু সিঁথিটা বিছানার চাদরখানার মতোই শুভ্র। মৃদু হাসি রেখা দেখা দেয় ওর মুখে। বলে, তা শুই। 11 বছর কাল বিছানা ত্যাগ দিয়ে মাটিতে শুয়ে কাটিয়েছি। এ কথা বললে হয়তো ভালো শোনাতো, কিন্তু সত্যি কথা যে হতো না। জানো তো চিরদিন, আমি সব কষ্ট সহ্য করতে পারি না খারাপ বিছানায় শুতে। খুকু আর তুমি শো। মুহূর্তে মুখে রেখা কঠিন হয়ে ওঠে নীলার। রূঢ় কণ্ঠে বলে, তাছাড়া আর কি শুনতে চাও? থতমত খেয়ে যায় বিশ্বজিৎ। তাড়াতাড়ি বলে, আমি কিছু ভেবে বলিনি নীলা, কিছু ভেবে বলিনি। কথা খুঁজে পাচ্ছি না বলেই যা হোক কিছু একটা বলে ফেলেছি আমি। কঠিন রেখা কোমল হয়ে আসে। কাছে বসে পড়ে নীলা রুদ্ধ কণ্ঠে বলে, কথার সমুদ্র ভেতরে নিয়ে তুমি কথা খুঁজে পাচ্ছ না। তাই বটে, আমিও তো এখনো জিজ্ঞেস করিনি এতদিন কোথায় ছিলে, কেমন ছিলে, আর এমন করেই বা এলে কি করে। তারপর উথলে ওঠে পূর্ণিমার জোয়ার। কথা আর কথা, অর্থহীন, অন্তহীন, খেয়হীন কথা। খুকু তোমার ছবিতে রোজ নমস্কার করে জানো, স্কুলে যাবার সময় আর ঘুম থেকে উঠে। ছবিতে মালা পরায় তোমার জন্মদিনে। আর কি বলতে গিয়ে থামলে নীলা? জন্মদিনে আর মৃত্যুদিনে বুঝি? বুঝতে পেরেছি, তোমার সাজ দেখেই আমি বুঝতে পেরেছি। বেচারা খুকুকে বৃত্তিহীন করে রেখে দিয়েছ। বালিশের উপর লুটিয়ে পড়ে নীলা কম্পিত স্বরে বলে, তাছাড়া আর কি উপায় ছিল বলো? আর কি উপায় ছিল তোমাকে তাকে বাঁচিয়ে রাখার? কি জবাব দিতাম আমি তার কাছে যদি শাড়ি চুড়ি পরে ঘুরে বেড়াতাম? আর ঠিকই করেছ নীলা, ঠিকই করেছ। আমার মৃত্যু দিয়ে তুমি ওর কাছে আমাকে বাঁচিয়ে রেখেছ।
প্রকৃত ঘটনা জানলে আর যাই হোক পাপের ছবিতে ফুলের মালা পরাবার বাসনা কুকুর জাগতো না। কিন্তু এখন কি করবে? এখন তুমি কি ওকে দেখা দেবে? দেখা দেব কিনা জিজ্ঞেস করছো? ঠিক করেছি এবার তোমাদের কাছেই থেকে যাব। আর এমন করে পালিয়ে বেড়াতে পারছি না আমি, তোমাদের কাছে তাই এসে পড়লাম। স্বাস্থ্যটাও একেবারে ভেঙে গিয়েছে দেখো। নীলা ম্লান দৃষ্টিতে একবার ওর সর্বাঙ্গে চোখ বুলিয়ে নিয়ে বলে, সে অপরাধ স্বাস্থ্যের নয়। কিন্তু কিছু মনে করো না, একটা কথা বলছি। ওয়ারেন্ট কি তুলে নিয়েছে? তুলে নিয়েছে? এ জীবনে নয়, জীবনের শেষ দিন পর্যন্ত ওটা তাড়া করে বেড়াবে আমায়। তবে তা জানি না, ঠিক করেছি যা থাকে কপালে। পরিচয়টা ঠিক করে ফেলো নীলা, স্বামীর বন্ধু নাকি দূর সম্পর্কের ভাই? যাই হোক, কলকাতা থেকে এত দূরে এই ছোট্ট মফস্বল শহরটুকুতে কে আমাকে চিনে রেখেছে? কিন্তু চিনে রাখবে? ছোট্ট এই মফস্বল শহর বলেই এত ভাবনা। সবাই সবাই এর তত্ত্ব তলাশ করে। বিধবা স্কুল মাস্টারনির একক ঘরেই স্বামীর বন্ধুকে অথবা দুঃসম্পর্কের ভাইকে বাস করতে দেখলে কে উদাসীন থাকবে বলো? হে হে, ওই ছুতো করে তাড়িয়ে দিতে চাও? খুনি আসামির সঙ্গে ঘর করবার সাহস হচ্ছে না, না? আহ, আচ্ছা নীলা, খুব সত্যি করে একটা কথা বলবে? হ্যাঁ বলবো, আর তুমি যা জিজ্ঞেস করবে আমি জানি। তাহলে বলো, বলো, জীবনে একদিনও তুমি আমাকে খুনি বলে ঘৃণা করনি? না, করিনি। কিন্তু কেন, কেন করনি? জানি তুমি খুন করলেও অন্যায় করনি। নীলা, নীলা, শুধু এই জন্যে, শুধু এই জন্যে এই ঘৃণিত পলাতক জীবনের ছদ্ম জীবনের বোঝা বহন করে চলেছি, মাসের পর মাস, বছরের পর বছর। কিন্তু আর পারছি না পালিয়ে বেড়াতে। জীবনকে আমি আবার ফিরে পেতে চাই নীলা। যে জীবন ফুল স্পিডে চলতে চলতে হঠাৎ পাথর চাপা পড়ে থেমে গিয়েছিল, তাকে পাথর খুঁড়ে আবার উদ্ধার করে বাঁচাতে চাই, ফিরে পেতে চাই আমি আমার স্ত্রী, আমার সন্তান, আমার সংসার। কিন্তু কিন্তু পুলিশ, সে ভয়কে আমি জয় করেছি নীলা। অনেক দূরে পাহাড়ের কোল ঘেঁষা দেশে বেঁচে উঠেছি আমি। সেখানে নিয়ে যাব তোমাদের। আমাদের নিয়ে যাবে? হ্যাঁ, অবাক হচ্ছ কেন? এখানে থাকলে তো ভয় নিয়ে বাস, পুলিশের ভয়, লোক নিন্দার ভয়, অনাহারের ভয়। সেখানে নির্ভয়ে তুমি, আমি আর খুকু নতুন করে জন্মাবো। কিন্তু খুকু আমায় চিনতে পারবে তো? তার কাছে তো আমাকে মরিয়ে রেখেছ। নীলা মৃদু হেসে বলে, বললেই তো নতুন করে জন্মাবে। রাত শেষ হয়ে আসে। নীলা বলে, খুকুটা আজ বাড়িতে যে নেই রাতে, ভগবানের আশীর্বাদ। নইলে সে খবর না জেনে কি আমি এসেছি নীলা? সব খবর নিয়ে তবেই এসেছি আমি। ও তাই বুঝি? একেবারে পাকা চোর। হাসির হাওয়া পালে এসে লেগেছে, তবু নিশ্চিন্ত কই। সব কথা, সব হাসির অন্তরালে ঠেয়ে উঠছে অস্বস্তি, দুর্ভাবনার। এ রাত যদি কোনোদিনও শেষ না হতো, অনন্তকাল ধরে চলতে পারে না এই রাত্রি, অনন্তকালের গায়ে স্থির হয়ে থাকতে পারে না এই রুদ্ধদ্বার নির্জন ঘর। কিন্তু তা হয় না, তা হবার নয়। রাত্রি একসময় শেষ হয়, খুলতে হয় রুদ্ধ কপাট। হৈ হৈ করতে করতে বাড়িতে ঢোকে খুকু। ও মা, মা, তুমি গেলে না তো? কি মজা হলো জানো? শাড়ির আঁচল স্খলিত, আলগা করে বাঁধা বেনি উস্কো খুস্কো, বিপর্যস্ত, মুখে ক্লান্তি আর স্ফূর্তির অপূর্ব সমন্বয়। 13-14 বছরের মেয়ে তবু ছুটে এসে গলা জড়িয়ে ধরে উৎফুল্ল স্বরে বলল, জানো মা,
মন্টির বরের নাকি আমি শাশুড়ি হলাম। বাসর ঘরে কত গান হলো, আমায় বলছিল গান গাইতে। আমি যেন গান গাইতে জানি বলো। আপন খুশিতে উজ্জ্বল কুকু। মায়ের ভাবান্তর তার নজরে পড়ে না। তার 12-13 বছরের নিস্তরঙ্গ জীবনে এই বিবাহের উৎসব বৈচিত্র্য তুলেছে। পাড়ার সূত্রে মাসিমা, তার নাতনির বিয়েতে নিমন্ত্রণ ছিল মাতা কন্যার। নীলা যায়নি। দুর্ভাগ্যের পরিচয় লিপি অঙ্গে এঁটে উৎসব গৃহে যেতে তার ইচ্ছে করে না। অনুরোধে পড়ে মেয়েকে তাই পাঠিয়েছিল ঝিয়ের সঙ্গে, এবং খুকুর বেশি রাতে মাঠ পার হয়ে বাড়ি আসার চাইতে বরং বিবাহ বাড়িতে থেকে যাওয়াই সমীচীন ভেবে রাতে আসতে বারণ করেছিল। খুকুর জীবনে এ এক নতুন আশ্বাস। একে তো উৎসবের খাতিরে ফ্রক ছেড়ে পড়েছে মায়ের একখানা সিল্কের শাড়ি, যে শাড়ি সামলাতে অস্থির হয়ে গেলেও নিজেকে ভারিক্কি ভেবে ভারী ভালো লাগছিল। একদিনেই যেন বালিকা থেকে কিশোরী হয়ে উঠেছে খুকু। এতগুলো কথা বলার পর মার ভাবান্তর খুকুর চোখে পড়ে। একটিও কথা কেন বলে না মা? খুকুর এত বড় বিজয় অভিযানের অন্তে মার এই নীরবতা কি অদ্ভুত, কি অস্বাভাবিক। খুকু রাত্রে আসেনি বলে মার অভিমান হয়েছে? মাকে একা থাকতে হয়েছে বলে দুঃখ হয়েছে? আপন মনে ভাবতে থাকে খুকু। তবু অভিমানেই চোখে জল এসে পড়ে। বলে, ও মা, তুই রাগ করেছ? রাগ? রাগ কেন করব? তবে কথা বলছো না কেন? বলছি তো, বলো বলো। ওই তো ওই রকম করে বলছো, নিশ্চয়ই রাগ করেছ। সত্যি মা, তোমার একলা থাকতে খুব খারাপ লেগেছে না? নীলা যেন এবার আত্মস্থ হয়, নড়ে চড়ে স্থির হয়ে বলে, একা একা তো থাকিনি, একা থাকতে হয়নি। রাত্রে একজন এসেছিলেন। রাত্রে এসেছিলেন? কে এসেছিলেন মা? উৎসুক প্রশ্ন করে খুকু। লাবণ্য পিসি বুঝি? না না, তবে কে? তুমি চেনো না, আমাদের খুব নিকটজন হন। ইস, খুব নিকটজন আর আমি চিনি না। নিশ্চয়ই লাবণ্য পিসি। খুকুর জ্ঞানে ওই একটি মানুষকেই কদাচ কখনো আসতে দেখেছে খুকু। নইলে রেল ভাড়া দিয়ে নীলাকে দেখতে আসবে? আত্মীয় স্বজনের কাছে নীলা এত দামি নয়। লাবণ্য পিসি সত্যি করে আত্মীয় নয়, তাই তিনি নীলার ছিন্ন ভিন্ন ছত্রখান জীবনটাকে কুড়িয়ে তুলে নিয়ে অনেক চেষ্টায় কোনো রকমে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তার প্রাণপণ চেষ্টাতেই মফস্বলের এই সেলাই স্কুলের এই সামান্য চাকরিটুকু নীলার, তার চেষ্টাতেই এই কোয়ার্টারটুকু। কখনো সখনো তিনি এসে 2-4 দিন থেকে যান। মাথা নেড়ে নীলা বলে, বললাম তো লাবণ্যদি নয়। তাহলে বলো কে? বলবো বলবো পরে, তুমি আগে হাত মুখ ধোও তো। উফ, তুমি একটা কথা বলতে এত ভূমিকা করছো কেন মা? যাচ্ছি, আমি ডেকে আসি। শোবার ঘরের দিকেই অগ্রসর হয় খুকু। আগন্তুককে অবশ্য মহিলা ছাড়া আর কিছু ভাবতে পারে না সে। নীলা ওর শাড়ির কোণটা ধরে ফেলে, বলে, এক্ষুনি যেও না, আগে শোনো তিনি কে। খুকু হতাশভাবে বলে, না, তুমি আজ একেবারে রহস্য রোমাঞ্চ। আমি আমি যাবো মা, দেখে আসি, একবার যাই। নীলা যেন খেই পায় না, কোন দিক দিয়ে শুরু করবে কথাটা। এত সহসা কেমন করে বলবে? জ্ঞান অবধি তুমি যাকে মৃত বলে জানো, সেই ব্যক্তি সশরীরে এসেছে, নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে তোমার মায়ের শয্যার একাংশে। তাছাড়া তাতে আশঙ্কা ঢের। তাই ইতস্তত করে বলে, শোনো, তুমি ছেলেবেলায় তাকে দেখেছ, কিন্তু এখন ঠিক বুঝতে পারবে না। তবে আপাতত শুনে রাখো, উনি আমাদের বড় বন্ধু। তোমার বাবাকে জানতেন উনি। বেটা ছেলে? অসতর্কে মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায় খুকুর। নীলার মুখটা লাল হয়ে যায়। ও শুধু মাথা নেড়ে স্বীকৃতি জানায়। খুকু নির্বাক। নাও এখন মুখ টুক ধো, উনি ঘুমোচ্ছেন।
উঠলে প্রণাম করবে। এই যে খুকু। বিশ্বজিতের কাছে সহাস্যে পরিচয় করিয়ে দেয় নীলা। দেখুন কত বড় হয়ে গিয়েছে, প্রণাম করো খুকু। গত রাত্রেই একরকম ঠিক করে রেখেছিল ওরা, চট করে পরিচয় প্রকাশ করা চলবে না খুকুর কাছে, কারণ ছেলে মানুষের বুদ্ধি, হয়তো এক্ষুনি কার কাছে গিয়ে গল্প করে বসবে, আর কোন ফাঁক দিয়ে আসবে বিপদ। তার চাইতে বিদেশে চলে গিয়ে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে তবে বলবে। তাই আপনি সম্বোধনের ছল। বিশ্বজিৎ সস্নেহ গভীর কণ্ঠে বলে, এখনো এখনো ওর নাম শুধু খুকু? না, তা কেন, পোশাকি নাম তো ওর আছে একটা, মধুমিতা। ভাতের সময় যে নাম হয়েছিল। বলেই থেমে যায় নীলা। খুকু কিন্তু মায়ের নির্দেশে প্রণাম করে না, কেমন একটা অনমনীয়ভাবে দাঁড়িয়ে থাকে। একান্তই তাদের মায়েঝির ঘরের মধ্যে নিতান্ত সূচি স্নিগ্ধ বিছানায় এই লোকটাকে বসে থাকতে দেখে তার মনটা অপ্রসন্ন হয়ে ওঠে। কই রে খুকু, প্রণাম কর। কি বোকা মেয়ে রে তুই। মেয়ের অভদ্রতার ত্রুটিটুকু সামলে নিতে চেষ্টা করে নীলা। গজখানেক দূর থেকে প্রণামের মতো একটা ভঙ্গি করে কেবল খুকু। মেয়েকে দেখে বিশ্বজিৎ যেন হতাশ হয়ে যায়। কিন্তু কেন? ওর কি বাস্তব বুদ্ধি ছিল না? 2 বছরের মেয়েকে রেখে 11 বছর পরে ঘুরে এলে সে কি আর সেই মূর্তি নিয়ে ছুটে এসে কোলে ঝাঁপিয়ে পড়বে? সে কি জানবে তোমার চিত্ত কত তৃষিত হয়ে আছে সেই কচি কোমল স্পর্শটির আশায়? নাক খেদা ভুরুবিহীন তুলোর পুতুলের মতো সেই অদ্ভুত সুন্দর মেয়েটা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। এটা বুঝে ফেলে যেন শোকাহত হয়ে যায় বিশ্বজিৎ। কোন ক্লাসে পড়ো খুকু? খুকু নীরব। নীলা তাড়াতাড়ি বলে, কই বল বল, কোন ক্লাসে পড়িস? তথাপি নীরবতা অব্যাহত থাকে। লজ্জায় পড়ে গেছে। খুকুর মাথা ডিঙিয়ে বিশ্বজিতের চোখে চোখে একটা ইশারা করে বলে নীলা, কোন ছোটবেলায় দেখেছে আপনাকে, মনে তো নেই। কিন্তু মাথা ডিঙোতে পারলে কি আর বিপদ ডিঙানো যায়? সামনের আরশিটার দিকেই যে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল খুকু। পিছন দিকে এ কথা কেমন করে জানবে নীলা? আরশিতে সে দেখছিল মায়ের হাস্যোৎফুল্ল মুখখানা। তাকে ক্রমশই কঠিন করে তুলছিল সেই দৃশ্য। তাই বা বুঝবে কেমন করে নীলা? মায়ের এমন মুখ কবে দেখেছে খুকু? তার বিষণ্ণ মূর্তিটাই তো প্রধান। অবশ্যই কারণে অকারণে হাসে না কি আর? উচ্ছ্বসিত হাসিও তো হাসতে দেখেছে, কত সময় দেখেছে। কিন্তু না হেসেও এমন আলো ঠিকরে পড়া মুখে তো মাকে কখনো দেখেনি সে। নীরবতাটা অস্বস্তিকর। বিশ্বজিৎ আবার বলে, কই বললে না তো কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। ক্লাস 9? রীতিমতো বড় মেয়ে। আরেকবার আহত হয় বিশ্বজিৎ। ওর মনে হয় কোথাও যেন একটা বিরাট ক্ষতি হয়ে গেছে ওর। যেন যে ব্যাংকে ওর আজীবনের সঞ্চয় গচ্ছিত ছিল, হঠাৎ সেই ব্যাংকটা ফেল হওয়ার খবর পেয়েছে সে। কথা এগোয় না। আমি যাই বলেই বেরিয়ে যায় খুকু। সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হয় নীলাকেও। বিলাসী বলে, যা হোক তবু নিরুদ্দেশী রাজা স্মরণ হয়েছে। মায়ের ভাই কি নিতে এসেছে মাকে? উনিও কি তোমার আপন ভাই মা? নীলা গম্ভীরভাবে বলে, আপন ভাই আমি কোথায় পাবো বিলাসী? আপন ভাই কি আমার আছে? তাকে তো ভগবান অনেকদিন আগেই নিয়েছেন। কিছু মনে করো নি মা, এমনি শুধাচ্ছিলুম। তা কদিনের জন্য যাচ্ছ? দেখি 2-10 দিন তো হবে। দেরি করো নি মা। বলে বিলাসী স্কুলের কাজে চলে যায়। বাড়ি বাড়ি ঘুরে মেয়ে নিয়ে আসা তার আসল কাজ।
সকাল সন্ধ্যা নীলার কাজ করে। নীলা রান্না করে পরিপাটি করে, তবু হাতে পায়ে যেন তার অভিসারিকার চাঞ্চল্য। প্রতীক্ষা করে খুকু কতক্ষণে স্কুলে যাবে। নিজে আজ আর যাবে না সে, চলে যেতে হবে এখান থেকে। কতদিনের বিরহ নিঃশ্বাস ক্ষুব্ধ ঘরখানা একদিনের জন্য মিলনের সৌরভে প্রাণ পাক। রাত্রে তো খুকু আছে অনেক সমস্যাও। নিঃশব্দে ভাত খেয়ে নিঃশব্দে বই খাতা গুছিয়ে বেরিয়ে গেল খুকু। নীলা আড়ে আড়ে ওর জলদ গম্ভীর মুখখানা দেখছিল। বুঝছে ব্যাপারটা খুকুর বিশেষ পছন্দ হয়নি, না হবারই কথা। আহা, এই দণ্ডে যদি সত্যি কথাটা বলা যেত, কি ভয়ানক খুশি হতো খুকু, কি ভয়ানকভাবে চমকে যেত। চমকে গিয়ে কিরকম উচ্ছ্বসিত হয়ে উঠত, নাকি সহজে বহন করতে পারত না সেই প্রচণ্ড আনন্দের ভার। তাহলে হয়তো এই ভালো। মেয়ে চলে গেলে পরিপাটি করে স্বামীকে খাওয়ালো নীলা। বিশ্বজিতের অনেক অনুরোধেও একত্র খেতে বসল না, বসলো পরে। অনুরোধ রাখলো অশনে নয় বসনে। নরুন পা ধুতিখানা ছেড়ে পড়ল পুরনো দিনের একখানা ঢাকাই শাড়ি, চিকনের কাজ করা ব্লাউজ। শেষ বিবাহ বার্ষিকীর দিন যে শাড়ি জামা উপহার দিয়েছিল বিশ্বজিৎ। শীতে সিঁদুর দিতে ভয় করে। খুকু আসার আগে তো ছেড়ে ফেলতে হবে এই বাসর সজ্জা। অনেক দিনের অনবস্ত হাতে কপালে আঁকলো ছোট্ট একটি সিঁদুর টিপ। বাইরের দরজায় ভালো করে খিল এঁটে এসেও যেন স্বস্তি হয় না। ঘরের দরজা জানলা আঁটতে হয়। কে কোন দিক থেকে দেখে ফেলবে কে জানে, সাবধানের তো মার নেই। কোথা দিয়ে যেন কেটে গেল অত বড় দুপুরটা, কখন বেলা গড়িয়ে গেল। গতকালকের সারা রাত্রিব্যাপী অনিদ্রা শোধ নিতে বেলা 3টের সময় যে নিদ্রা এসে মায়া কাজল বুলিয়ে দেবে চোখে, তাই বা কে ভেবেছিল। প্রচন্ড একটা ডোর ঠেলার শব্দে তন্দ্রা জগৎ থেকে ছিটকে এসে পড়ল নীলা। ধর্মর করে ছুটে গেল দরজা খুলতে। কপালে সিঁদুর টিপটা যে লেপে আছে সারা কপালে, আর পরনে আছে ঢাকাই শাড়ি আর চিকন করা ব্লাউজ, এ কথা তো সে ভুলেই গেছিল। কিন্তু এত অসহিষ্ণু কারাঘাত কার? খুকুর? এরকম তো হয় না কখনো। নীলা ভুলে যায় এরকম দিনই বা এসেছে কবে। নীলা নিজের সেলাই স্কুল ফেরত খুকুর স্কুলের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকে। খুকুর আগে হলে সে আসে সেলাই স্কুলের দরজায়। খিল খোলার সঙ্গে সঙ্গে পিছন থেকে ঠেলে দরজাটা হাট করে দিয়ে খুকু অস্বাভাবিক চিৎকার করে ওঠে। কি কি হয়েছিল কি? পরক্ষণেই মায়ের দিকে তাকিয়ে পাথর হয়ে যায়। শাড়ির পাড়ের কথা প্রথমটা মনে পড়েনি নীলার। থতমত খেয়ে বলে, খুব বুঝি ডেকেছিস? হঠাৎ কেমন করে ঘুমিয়ে গেলাম আমি। পরক্ষণে সেও পাথর হয়ে যায় মেয়ের দৃষ্টি অনুসরণ করে। এ কি সর্বনেশে ভুল করে বসল সে। হাতের বইগুলো রান্নাঘরের দাওয়ায় ছুঁড়ে ফেলে দিয়ে গটগট করে উঠে গেল খুকু ছাদে। একতলা এই বাড়িটুকুর যা পরম সম্পদ, হাত দেড়েক লম্বা চিলে কোঠাও আছে কিনা সেটা। ছাদটা ন্যাড়া ছাদ বলে মেয়েকে একা বড় উঠতে দেয় না নীলা। তাছাড়া এখন তো পরন্ত বেলার কড়া রোদ্দুর, কিন্তু নিষেধ করবার সাহস হয় না নীলার। খুকুর মনে কি শুধুই অপছন্দের বিরক্তি, নাকি সন্দেহ জেগেছে মনে, জগতের সবচেয়ে কুটিল সন্দেহ? না, দেরি করে দরকার নেই, আজ রাত্রেই সত্যি কথাটা ওকে বলে দিতে হবে। কিন্তু চিলে কোঠা থেকে নামানো গেল না খুকুকে। ওর নাকি ভীষণ মাথা ধরেছে। নিচে এসে বিপন্ন মুখে বললে নীলা, খুকুটা তো মুশকিল বাঁধালো। বিশ্বজিৎ ক্ষুব্ধ হাস্যে বললে, বেশ ছিলে তোমরা, আমি এসে মুশকিল বাঁধালাম। নীলা তাকে থামিয়ে দিয়ে বলে, সত্যি কথাটা এবার জানিয়ে দেওয়া উচিত খুকুকে। খুকুর মুখে চোখে বোধ করি সর্বাঙ্গে রেখায় রেখায় সন্দেহ আর বিদ্রোহ যেন নীলার ওপর ঝাঁপিয়ে পড়বার জন্য উদ্যত হয়ে আছে। রাত কেটে গেল চিলেকোঠার ঘরে। অগত্যা নীলারও কাটল খোলা ছাদে মাদুর পেতে শুয়ে। আর রীতিমতো শঙ্কিত হলো নীলা। পরদিন যখন সেই ঢাকাই শাড়িখানা পাট করে তুলে রাখতে এসে দেখল, সেটাকে কে দাঁত দিয়ে ছিঁড়ে কেটে
ফালি ফালি করে রেখেছে। তার মনে হলো পরিবেশ সৃষ্টি করবার অবকাশ আর নেই, অবকাশ আর নেই রইয়ে সইয়ে বলবার। বিশ্বজিৎ বলেছে এখানে থাকবার সাহস ওর আর নেই, আজ রাত্রেই রওনা দিতে হবে। অতএব আচমকাই সবটা বলতে হবে খুকুকে। খুকু, আজ আর স্কুলে যাসনি? কি হয়েছে? ভুরু কুচকে তাকালো খুকু। বলছি আজ আর স্কুলে যাসনি, অনেক কথা আছে, অনেক কাজ। আমার সঙ্গে কারুর কোনো কথা নেই, কোনো কাজ নেই। কৈশোর ছাড়িয়ে খুকু কি যৌবনে পৌঁছালো সহসা? আছে কথা, আছে কাজ। আজ রাত্রে গাড়িতে আমাদের এখান থেকে চলে যেতে হবে। খুকু সহসা মুখ ফিরিয়ে ঠিকরে ওঠে, দুই চোখ জ্বলে ওঠে সন্দেহে, ব্যঙ্গে আর ঘৃণার আগুনে। তোমার যেতে ইচ্ছে হয় তুমি যাও গে, আমি কি করব? কি কি বললি? বল, কি বললি? আমি যাব না। রাগ করছিস কেন খুকু? কান পেতে শোন না আমার কথাটা, কাছে আয়। এখান থেকে বেশ শুনতে পাচ্ছি, বলো না কি বলবে। যাকে দেখে অত রাগ করছিস, যার সঙ্গে যেতে চাইছিস না, সে কে জানিস? জানি না, জানতে চাই না বলে খুকু জুতোয় পা গলায়। শোন খুকু, চলে যাসনি, ও আমাদের সবচেয়ে আপনার লোক, ও তোর। কখনো না। ক্রুদ্ধ সর্পিনীর মতো ফুঁসে ওঠে 13 বছরের খুকু। কখনো না, ও আমাদের কেউ না। তোমার কথা আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যে কথা বলবে, বানিয়ে বানিয়ে কথা বলবে। বিলাসীর মতো আমি বোকা নই মা। বই খাতাগুলো উঠোনে ছুঁড়ে ফেলে দিয়ে বেরিয়ে যায় খুকু, আর স্তম্ভিত হয়ে চেয়ে নীলা খোলা দরজার দিকে তাকিয়ে থাকে। উত্তপ্ত নিঃশ্বাসে কান মাথা আগুন হয়ে আসে তার, সমস্ত শরীর থরথর করতে থাকে। বিশ্বজিৎ এত কথার কিছুই জানে না। গা ঢাকা দেবার পক্ষে সুবিধাজনক ভেবে চিলেকোঠায় আশ্রয় নিয়েছে সে সকালবেলা। শহরের পুলিশের নিষ্ক্রিয়তার অপবাদ সর্বজন বিদিত। মফস্বলের পুলিশ চৌকিদাররা তো দারুব্রহ্ম, তবু দারুব্রহ্মেরও টনক নড়ে। বালিকা একটা মেয়ে যদি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসে, আর সেই মেয়েটা যদি ওদের চেনা জানা হয়। স্কুলে যাবার পথেই থানা, যেতে আসতে দুবেলা ওর কোল মারিয়ে হাঁটতে হয় খুকুকে। ছেলেবেলায় কত আদর করেছে ওই বুড়ো চৌকিদারটা। হ্যাঁ, সেই মেয়ে যদি উদ্ভ্রান্তের মতো ছুটে এসে বলে, আমাদের বাড়িতে একটা বদমাশ লোক ঢুকে পড়েছে, আমার মা একা আছেন, শিগগির চলো তোমরা। তখন একটু নড়াচড়া করতে হয় বইকি। আর সত্যি যুদ্ধ দাঙ্গা সবকিছু মিটে যাবার পর বড় বেশি মিয়ে পড়েছে তাদের কাজকর্ম। তবু একটা খোরাক জুটল। একা একজন মহিলার বাড়িতে বদমাশ লোক ঢুকে পড়ায় ফয়সালা করবার মতো পছন্দসই খোরাক। খুকু আর উদ্ভ্রান্ত নেই, আত্মস্থ হয়ে দৃঢ় পদক্ষেপে ওদের সঙ্গে সঙ্গে চলে। হ্যাঁ, মাকে রক্ষা করতে হবে তাকে, এ দায়িত্ব তো খুকুরই। কিছুতেই মাকে উচ্ছন্নে দিতে দেবে না সে। কে কে? চমকে রান্নাঘর থেকে বেরিয়ে এলো নীলা। উঠোনে গোটা 3-4 লাঠিধারী পাহারাওয়ালা আর রক্তমুখী খুকু। কোথায় ডাকু বদমাস, কোথায়? খুকু নিঃশব্দে চিলেকোঠার দিকে আঙুল বাড়িয়ে দেখায়, শানিত ছুরির নির্মম দৃষ্টি নিয়ে। মফস্বলের নিজস্ব সংবাদদাতা সংবাদটা পাঠায় ধীরে সুস্থে। সে খবর শহরের খবরের কাগজে ছাপা হয় আরও ধীরে সুস্থে। অমুক জেলার নানা সংবাদের মধ্যে ছাপা হয় একটা চাঞ্চল্যকর সংবাদ। দিবা দ্বিপ্রহরে জনৈকা শিক্ষয়িত্রীর ওপর দুর্বৃত্তের আক্রমণ, বালিকা কন্যার প্রত্যুৎপন্ন মতিত্বে জননীর সম্ভ্রম রক্ষা। অতঃপর পুলিশের কৃতিত্বের একটি জোরালো কাহিনী বর্ণান্তে জানানো হয়। জানা যায় উক্ত দুর্বৃত্ত একজন পলাতক খুনি আসামি, পুলিশ বহুদিন হইতে তাহার সন্ধান করিতেছিল। এর থেকে বেশি কথা সংবাদপত্র বলে না। এরপরের কথা বলার দায়িত্ব নীলার কাহিনীকারের, কিন্তু বলবার আর আছেই বাকি।
এখন তো নীলা নিত্য নিয়মে সাদা লং ক্লথের ওপর নরুন পাড় ধুতি জড়িয়ে সেলাই স্কুলে যাতায়াত করে। এখন নিত্য নিয়মে তাড়াতাড়ি করে খোকুর স্কুলের ভাতও রাঁধে। গোটা কয়েক দিন ওকে নিয়ে পাড়ায় যে হাসাহাসি, উত্তেজনা আর সমালোচনা হয়েছিল সেও ঠান্ডা মেরে গেছে। তবু সত্যি কথাটা আজ পর্যন্ত খোকুকে বলা হয়ে ওঠেনি নীলার। কিন্তু বলে লাভই বা কি? বিশ্বাস করাতে না পারলে বানিয়ে মিথ্যা কথা বলার অপরাধে মায়ের ওপর ঘৃণা আরও বাড়বে। বিশ্বাস করাতে পারলে বাপের ওপর জন্মাবে ঘৃণা। তাহলে ও বেচারারই বা আশ্রয় কোথা? চির আশ্রয়টি তো ধসে গেছে। মায়ের আর খুকুর মাঝখানে সৃষ্টি হয়েছে একটা পাথরের প্রাচীর। হয়তো এমনি করেই জগতের অনেক সত্য কথা মিথ্যার জগদ্দল পাহাড়ের নিচে চাপা পড়ে থাকে। এমনই দ্বিধার জন্যই অনেক সত্য অনুক্ত থেকে যায়। মানুষের হাতে প্রতিকার নেই, তাই তারা শুধু আরেকটু রোগা হয়ে যায়, আরেকটু কোলকুজো হয়ে যায়। শেষ হলো আজকের গল্প, শ্রীমতী আশাপূর্ণা দেবী রচিত মফস্বল বার্তা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।